ফসলের দাম না পেয়ে যন্ত্রণায় তারা আজকে নিমজ্জিত গভীরভাবে। তাদেরকে আজকে আত্মহত্যা করতে হচ্ছে। তারা যে ফসল ফলানোর জন্য তারা যে সমস্ত সার, তারা কীটনাশক ঔষধ, বিদ্যুৎ সমস্ত ক্ষেত্রে যেভাবে দাম বেড়েছে, আর অপরদিকে আলু উৎপাদনের পর সেই উৎপাদিত ফসল যখন তারা বাজারে বিক্রি করতে যাচ্ছে, বিক্রি করার কেনার কোনো লোক নেই। এই অবস্থায় সরকারের কোনো ইতিবাচক ভাবনা চিন্তা নেই। সরকার এই মুহূর্তে দেখছেন আপনারা আরামবাগের ঠিক কাবলে এলাকায় আমরা রয়েছি। আরামবাগের কাবলে এলাকায় কিন্তু সিপিআইএম এর পক্ষ থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে আলু চাষিদের যে আলুর দাম, যে আলুর চাষিদের জন্য বিশেষ করে কৃষক বাঁচাও এই দাবি নিয়ে কিন্তু তারা যে সিপিএম এর কর্মসূচি রাখা হয়েছে। লাইভটা অন করে দিচ্ছে। হ্যালো, ঠিক আছে, আপনাকে লেখাটা পাঠিয়ে দেখতে পাচ্ছেন সিপিআইএম এর নেতৃত্বরা রয়েছে এখানে। আপনারা সেই ছবি দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক পেজে লাইভ ছবি।
এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ ছবি। মূলত কাবলেতে আলু চাষিদের যে ক্ষতি, যে আলুর দাম একদমই কিন্তু পড়ে গেছে বলা চলে যেতে পারে, আলুর দাম পাচ্ছে না চাষিরা, সেই দাবি নিয়ে আলুর দাম অবিলম্বে বাড়াতে হবে, সেই দাবি নিয়েই কিন্তু সিপিআইএমের পক্ষ থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু নির্বিশেষে সমস্ত আলু চাষিরা সমস্ত উৎপাদিত আলু হিমঘরে সংরক্ষণ করতে হবে, আলু চাষিদের অবিলম্বে ঋণমুক্ত করতে হবে। আলু চাষিদের ঋণমুক্তের দাবিতে কৃষক সভা লড়ছে, আলু চাষিদের ঋণমুক্তের দাবিতে সারা ভারত কৃষক সভা কেন্দ্র লড়ছে, লড়বে। কৃষক শ্রমিক ছাত্র যুব মহিলা হ্যালো আস্তে আস্তে হ্যাঁ সেটাই করবো। এই শুনুন, আমরা এই ছেড়ে যাবো, ছেড়ে আমরা দাঁড়িয়ে ওখানে আমরা সভা করব, তাতে রাস্তা অবরোধ হয় হবে। কৃষক ছাত্র যুব মহিলা কৃষককে বাঁচাতে সমস্ত মানুষ কৃষকের কৃষক সমান ভারত কৃষক সভা জিন্দাবাদ, কৃষক ছাত্র যুব মহিলা ঐক্য জিন্দাবাদ, অবিলম্বে কৃষকদের কৃষি ফসলে ন্যায্য দামের দাবিতে কৃষক সভা লড়ছে, কৃষকের স্বার্থে কৃষক সভা লড়ছে, অবিলম্বে রাজ্য সরকারকে চাষিদের কাছ থেকে 500 টাকা কুইন্টাল দামে আলু কিনতে হবে। এই নিয়ে সরকারের কালবাহানা মানছি না, মানব না। অবিলম্বে রাজ্য সরকার
করতে হবে সরকারের কালবানা মানছি না মানব না কৃষক সমাজ না কৃষক সংগঠন ছাত্র কৃষক সমাজ বাঁচাতে সমস্ত মানুষ কৃষককে বাঁচাতে সমস্ত মানুষ সরকারের তালবাহানা মানছি না মানব না এদিকে লাভ না সংরক্ষণ করতে হবে দেশের বাইরে আন্দোলনের ব্যবস্থা করতে হবে এই নিয়ে সরকারের তালবাহানা মানছি না মানব না চাষিদের বাঁচাতে কৃষকদের কৃষির মুক্ত করতে হবে ফসল আলু ফসলের দাম না পেয়ে কৃষক আত্মহত্যা হলে কেন রাজ্য সরকার জবাব ফসলের দাম না পেয়ে আলু চাষিরা আত্মহত্যা করলো কেন রাজ্য সরকার জবাব আত্মঘাতী সরকার আলু চাষি আত্মঘাতী সরকার আলু চাষি আত্মঘাতী সরকার কৃষক সরকার কৃষক বিরোধী সরকার কৃষক বিরোধী সরকার শ্রমিক বিরোধী সরকার ছাত্রযুব বিরোধী সরকার অবিলম্বে সরকারের পদত্যাগের দাবিতে সমস্ত মানুষ আলু চাষে আত্মঘাতী করলো কেন রাজ্য সরকার জবাব দাও ফসলের দাম নেবে আলু চাষিরা আত্মহত্যা করলো কেন রাজ্য সরকার জবাব দাও এই দাবিতে রাস্তা জুড়ে চলছে বন্ধুগণ, সুপ্রিয় কমরেড, আজকে 16ই মার্চ আলু চাষিদের বাঁচাতে আলু চাষি বাঁচাও, কৃষি ও কৃষক বাঁচাও, বাংলা বাঁচাও এই দাবিতে আজকে এখানে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল। আমরা পুলিশের আধিকারিকদেরও জানিয়েছিলাম, কিন্তু ইতিমধ্যে নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ায় নির্বাচনের যে আচরণ বিধি সেইটা চালু হয়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবে আমরা মাইক ব্যবহার করতে পারছি না। আজকে সকালে আমরা এই সেবের মাথায় মাইক বেঁধেও আমাদের খুলে নিতে হয়েছে। আমরা কিন্তু এই কর্মসূচিটা করব, এটা সাধারণ কৃষক, সাধারণ মানুষ, আমাদের সকলের এটা প্রিয় কর্মসূচি। আমাদের সেই জন্য এখানে দীর্ঘক্ষণ আমরা অবরোধ করব না। আপনাদের সহযোগিতা করার জন্য আমরা অনুরোধ করছি। সভার মধ্যে দিয়ে যতটুকু যা হবে হবে, এখানে সভাটা এখানে আজকের আপনারা দেখছেন এই মুহূর্তে কৃষকদের পাশে কিন্তু কৃষক সবার ডাক দিয়েছে এবং চাষিদের যে আলু, সেই আলুর দাম বাড়াতে হবে অবিলম্বে। বাইরের রাজ্যগুলোতেও
আলু এরকম দাবি নিয়ে জাতীয় ফ্ল্যাগ নিয়ে কিন্তু তারা এই প্রতিবাদ মিছিল করছে। দেখা যাচ্ছে একাধিক দাবি সত্যের পাশে দিয়ে থাকার এই বার্তা। আমাদের সভাটা শুরু হচ্ছে। এই সভা সত্য সভা, এই সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য কমরেড কাজী আব্দুল এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি একাধিক দাবি নিয়ে আলু চাষিদের জন্য একাধিক আলু চাষির দাবিতে কিন্তু মূলত রাস্তায় বসে পড়েছে। আমি সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সরাসরি আপনাদের সংবাদ সম্মেলন ফেসবুকে লাইভ ছবি দেখাচ্ছি। রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাচ্ছে। এই মুহূর্তে দেখছেন কাবলে আরামবাগ কাবলে যে রাজ্য সড়ক মূলত জাম করে তারা বসে পড়েছে। রাস্তা কিন্তু তারা বসে রয়েছে। দেখাচ্ছি একাধিক দাবি নিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু তারা এই আন্দোলন করছেন। আলুর দাম অবিলম্বে কিন্তু বাড়াতে হবে, এই দাবি নিয়ে কিন্তু চাষিদের পাশে থাকারই একটা বার্তা। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে লাইভ ছবি। মূলত কাবলে থেকে কাবলে এবং আরামবাগ যে মূল রাজ্য সড়ক, সেই রাজ্য সরকারের গাফলতির দাবিও তুলছেন, যাতে করে যে রাজ্য সরকারের গাফলতির কারণেই কিন্তু হয়তো আলুর দাম বাড়ছে না। এরকম একাধিক বিষয়ে কিন্তু তারা দাবি রাখছেন। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে লাইভ ছবি। ইতিমধ্যে আলুর দাম না বাড়ার কারণে যে কয়েকটি চাষি তারা আত্মঘাতী হয়েছেন, তাদের জন্য কিন্তু নিরাপত্তা পালন করছেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে। কিন্তু সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখাচ্ছি রাস্তায় বসে পড়ার পরেও কিন্তু এখানে পৌঁছেছে। রাস্তার উপরে কিন্তু যারা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, রাজ্য সড়কের উপরে বাস গাড়ি এবং এই সমস্ত গাড়িগুলো কিন্তু তারা আটকে পড়েছে। মূলত আলু চাষিদের হয়েছে আন্দোলন করছেন এবং এই স্লোগান সামনে রাখছেন যে আলু চাষিদের বাঁচাতে সমস্ত মানুষ এখন। এই দাবি নিয়ে এই স্লোগান নিয়েই কিন্তু রাস্তায় বসে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুকে সেই লাইভ ছবি। আরামবাগের কাবলে এলাকার ছবিটা দেখাচ্ছি। আরামবাগ ও চাপাডাঙ্গা যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক প্রধান যে মূল রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে কিন্তু বসে কিন্তু এই প্রতিবাদ জানাচ্ছেন। সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। রাজ্য দেশের বাইরে আলু রপ্তানির ব্যবস্থা করতে হবে। নির্দিষ্ট দরে বাজারে আলু বিক্রির ব্যবস্থা করতে হবে। আলুর বস্তা কালোবাজারি বন্ধ করতে হবে। আলুর বস্তা নিয়ে কালোবাজারি যখন হচ্ছে, তখন রাজ্যের টাস্ক ফোর্স কোথায় জবাব চাই? জবাব চাই। প্রতিহীন ঘরের সামনে সরকারকে আলু কেনার পরিকাঠামো করতে হবে। প্রতিহীন ঘরের সামনে সরকারকে আলু কেনার পরিকাঠামো করতে হবে।
হাসিনা ভয়ঙ্কর বিপদগ্রস্ত তাদের নির্মূল করতে হবে। সংগ্রামের মধ্যে দিয়ে কৃষককে বাঁচতে হবে। আত্মহত্যা কোনো পথ নয়, সংগ্রামের মধ্যে দিয়ে কৃষককে বাঁচতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, কৃষক ঐক্য জিন্দাবাদ, সমস্ত কৃষক এক হও, আলু চাষীদের বাঁচাতে সমস্ত মানুষ এক হও, সমস্ত কৃষক এক হও, কৃষি ও কৃষককে বাঁচাতে সমস্ত মানুষ এক হও, জাতপাত ধর্ম নির্বিশেষে সমস্ত আলু চাষী এক হও। বাংলার অন্নদাতা কৃষক আজ কাঁদছে, তাদের রক্ষা করতে সরকারকে এগিয়ে আসতে হবে। প্রতি বস্তা 600 টাকা দরে আলু সরকারকে কিনতে হবে। অবিলম্বে রাজ্য সরকারকে আলু কেনার ব্যবস্থা করতে হবে। প্রতিটি হিমঘরের সামনে সরকারকে নির্দিষ্ট দরে আলু কেনার ব্যবস্থা করতে হবে। সমস্ত উৎপাদিত আলু হিমঘরে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। দেশ ও রাজ্যের বাইরে আলু রপ্তানির ব্যবস্থা করতে হবে। নির্দিষ্ট দরে বাজারে আলু বিক্রির ব্যবস্থা করতে হবে। প্রতিটি হিমঘরের সামনে সরকারকে আলু কেনার পরিকাঠামো করতে হবে। আলু চাষীদের সমস্ত রকম লোন মুকুব করতে হবে। আত্মহত্যা কোনো পথ নয়, সংগ্রামের মধ্যে দিয়ে কৃষককে বাঁচতে হবে। মানুষ যারা আটকে পড়েছে তারা কিন্তু রিকোয়েস্ট করছে যাতে করে ছাড়ার জন্য, বাংলার অন্নদাতা কৃষক আজ পাচ্ছে তাদের রক্ষা করতে সরকারকে এগিয়ে আসতে হবে। দান দিয়ে চাষের কাছ থেকে সরকারকে আলু কিনতে হবে। এই নিয়ে সরকারের দেখলেন অবশেষে মিনিট 20 আটকে থাকার পর কিন্তু সেই সব গাড়িদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সহলের লাইভ ছবি। এই সভা চলবে, তারপর আমাদের যে আরামবাগের বামফ্রন্টের নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার ফলে আমরা মাইক ব্যবহার করতে পারছি না এবং দীর্ঘক্ষণ আমরা রাস্তা অবরোধ করার যে কর্মসূচি ছিল সেটা আমরা বাতিল করেছি। শুধুমাত্র হয়তো কিছুক্ষণ সভা করতে গিয়ে 2-4টে গাড়ি আটকাতে পারে, এ বিষয়ে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। কাগজটা দাও। আমাদের দাবি প্রতি বস্তা 600 টাকা দরে সরকারকে আলু ক্রয়ের ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকার তারা ঘোষণা করেছে
যে 475 টাকা আলু স্টোরে নিয়ে গেলে, অর্থাৎ এখন প্রায় 75 থেকে 80 টাকা খরচা এক বস্তা আলু স্টোরে নিয়ে যেতে, তাহলে আসল দাম পাচ্ছে 400 টাকা। সেই আলু কিনছে না, ফোরেদের কাছ থেকে চুপি সারে আলু কেনা হচ্ছে। আলু কেনা হচ্ছে, আমরা যা শুনেছি তা হচ্ছে পুরসুরায় শ্রীবিষ্ণু কোল্ড স্টোরেজে, আমাদের এখানে কৈলাসপতি, আমাদের এখানে এমপি হিমাদ্রি উমেশ মাহবুবপুর, ওখানে রামমোহন, এখানে পশুপতি, ওখানে মলয়পুর, এক গাদা স্টোর আছে আরামবাগের বুকে, সেখানে আলু কেনার ব্যবস্থা করা হচ্ছে না। আমাদের দাবি আলু ক্রয় করার ব্যবস্থা করতে হবে, আলু অবিলম্বে কেনার ব্যবস্থা করতে হবে, এবং সেটা করতে হবে আলু অঞ্চলে অঞ্চলে যে স্টোরগুলো আছে সেই স্টোরের সামনে আলু কেনার ব্যবস্থা করতে হবে, এবং এর জন্য দরকার হলে আরো বৃহত্তর আন্দোলনের দিকে আমাদের যেতে হবে। আর যা কিনতে হবে এখনই কিনতে হবে। আজ 16 তারিখ, 17-18 তারিখ থেকেই কেনার ব্যবস্থা করতে হবে, কারণ আকাশ খারাপ হচ্ছে। গতকালই কিছু বৃষ্টি হয়েছে এবং নিম্নচাপে মানে কালবৈশাখীর মতো অবস্থা তৈরি হয়েছিল। খুব স্বাভাবিকভাবে কৃষক মাঠে আলু ফেলে রাখতে পারছে না। আলু তোলার পরে মানুষ বাদাম, কেতি, নানা রকম সব চাষবাসের দিকে যায়, সেই আলু আনতে পারবে না, আলুটা বার করে নিয়ে আসতে পারবে না। আর সরকার যদি ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকে তাহলে সেটা অন্যায় করা হবে, চাষিদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে। আমাদের দাবি যে স্টোরে আলু কেনার ব্যবস্থা করতে হবে। রেশন যদি দুয়ারে দুয়ারে দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে আলু কেনা স্টোরের সামনে কেন করা যায় না? করা যায়। আজকে একটা কৃষকদের সামনে সমূহ বিপদ। গত বছর 25 সাল কৃষকের সারা বছর কৃষক, ছোট ব্যবসাদার, বড় ব্যবসাদার, বড় কৃষক সর্বত্র সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আলু চাষি থেকে শুরু করে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন শুধুমাত্র সরকারের ভুল নীতির ফলে। আমরা বলতে চাই, এবছর যদি আলুর দাম না হয়, এই যে আমাদের হুগলি জেলা বা পশ্চিমবঙ্গের একটা অর্থনৈতিক ফসল আলু, এই আলুর দাম যদি না পায়, অর্থনীতি, গ্রামীণ অর্থনীতিটা ভেঙে পড়বে। গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়লে এই যে দোকানপাট আছে কেনা বেচা বন্ধ হয়ে যাবে। যার যা ধার দিয়েছেন সেই ধার আদায় হবে না, এবং নতুন করে কোনো কেনা বেচা বিক্রি বাটা হবে না। এই রকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের সামাজিক অবস্থা এসে দাঁড়িয়েছে, আমাদের গ্রাম বাংলার চিত্র এসে দাঁড়িয়েছে। সেই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে সরকারের কাছে দাবি করুন, সে সরকার আমাদের জনগণের দ্বারা ভোটে নির্বাচিত সরকার, সেই সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে আলু কেনার ব্যবস্থা করতে হবে, এবং যা করতে হবে যত তাড়াতাড়ি পারা যায় সেটা করতে হবে। আচ্ছা, এখানে এখন বক্তব্য রাখবেন কেনারাম সাহ, সরকারি কর্মচারী আন্দোলনের নেতা। কেনারাম বাবু আসুন। দেখছেন এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভ ছবি কাবরের এলাকার ছবিটা দেখাচ্ছে। এবং কমরেড সভাপতি, আপনারা এতক্ষণ জানতে পারলেন যে কি কারণে আমরা এখানে আজকে আমাদের এই কর্মসূচি করছি। আমাদের এই কর্মসূচি সম্পূর্ণ অন্যভাবে করার আমাদের প্ল্যান ছিল, কিন্তু আপনারা সবাই অবগত হয়েছেন নির্বাচন কমিশন গতকাল হঠাৎ করে
নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়ার পরই এমসিসি চালু হয়েছে, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট। সেই অনুযায়ী এখন কোনো প্রোগ্রাম করতে গেলে নির্বাচন কমিশনের কাছ থেকে পারমিশন নিতে হবে, তবেই করা যাবে। তাই আমাদের কর্মসূচিটাকে আমরা মাইক খুলে দিয়ে এই হ্যান্ড মাইক নিয়ে এবং টোকেন হিসাবে করছি, এবং টোকেন রাস্তা অবরোধ আমরা করেছি। এখন আজকে যে কারণে আমরা এখানে এসেছি, পশ্চিমবাংলার আলু চাষি তাদের যে দুর্দশা, এই আলু চাষিদের বাঁচানোর তাগিদে। আচ্ছা আপনারা বলুন, দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে রাজনৈতিক দল, কিন্তু সেই রাজনৈতিক দল যখন ক্ষমতায় বসে যায় তখন তো সরকারটা সবার। আর আমার পশ্চিমবাংলা, শস্য শ্যামলা পশ্চিমবাংলা, যার মূল ভিত্তি কৃষির উপর দাঁড়িয়ে আছে। আমরা এক সময় স্লোগান দিয়েছিলাম, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কিন্তু আমাদের সেই পরিকল্পনাকে তছনছ করে দেওয়া হয়েছে এবং শিল্পকে ধ্বংস করে দিয়ে কৃষি কাজ করার জন্য জমি কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু সেই কৃষক, সেই জমিতে যারা চাষ করেছে, বিশেষ করে যারা আলু চাষ করেছে, সেই আলু চাষিদের যে দুর্দশা সেটা দূর করবে কে? এটা তো একমাত্র দায়িত্ব সরকারের, কিন্তু সরকার আগিয়ে আসেনি। আমরা কোন মিনিমাম একটা দাবি করেছি, এবং যে দাবিটা MS স্বামীনাথন কমিশনের রিপোর্টের সঙ্গে সামঞ্জস্য নয়, আরো বেশি দাম চাওয়ার কথা, কিন্তু তার সত্ত্বেও চাষিকে তাৎক্ষণিক বাঁচানোর জন্য আমরা কুইন্টাল প্রতি 1500 টাকা দাম, 1200 টাকা দাম চেয়েছি। যে চাষিকে এই দামটা দিলে চাষিকে অন্তত আলু ফেলে দিয়ে চলে যেতে হবে না, সে আলুটাকে অন্তত বিক্রি করতে পারবে। আলুর ফলন নেই, আলু ফলন তৈরি করার জন্য আবার দেশের যে গণবন্টন ব্যবস্থা, যে গণবন্টন ব্যবস্থাকে উদান নীতির নাম করে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, সেই গণবন্টন ব্যবস্থাকে চালু করতে হবে। চাষির কাছ থেকে ন্যায্য মূল্যে আলু কিনে নিতে হবে এবং সেই আলু রেশনের মাধ্যমে বিলি করতে হবে। যেমন চাল দেওয়া হচ্ছে, আটা দেওয়া হচ্ছে, গম দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হচ্ছে, তেমনি আলুকেও দিতে হবে। এটাই বাঁচানোর একমাত্র পথ। এবং সেখানে কাণ্ডারি হতে পারে সরকার, এখানে কোনো দলীয় নয়। সরকারে বসে যাওয়ার পর তারা সবার সরকার, তাহলে চাষিরও সরকার, তারা চাষিকে বাঁচানোর দায় তাদেরই। কারণ যে চাষি মাথার ঘাম পায়ে ফেলে, গায়ের রক্ত জল করে চড়া দামে সার কীটনাশক কিনে তার উৎপাদিত ফসলটা উৎপন্ন করছে, সেই ফসলটা যদি স্বামীনাথন কমিশন অনুযায়ী 1.5 গুণ দামে কেনা না যায়, পাশে বিক্রি করতে না পারে, তাহলে সে চাষিকে বাঁচানো যাবে না। স্বামীনাথন কি বলেছিলেন? স্বামীনাথন আপনারা সবাই জানেন, 2004 থেকে 6 সাল স্বামীনাথন কমিশন আমাদের দেশে কাজ করেছিল। তারা বলেছিল একজন চাষিকে ফসল ফলাতে গেলে তার যে মিনিমাম খরচটা হয়, সেই খরচটার 1.5 গুণ দাম তাকে দিতে হবে। সেই খরচের মধ্যে কি কি আছে? বীজের দাম আছে, সারের দাম আছে, কীটনাশকের দাম আছে, জলের দাম আছে, সমস্ত মিলিয়ে যে খরচটা তার হবে তার 1.5 গুণ দাম তাকে দিতে হবে। এইটা নিয়ে সারা ভারতবর্ষব্যাপী বিরাট আন্দোলন হয়েছে, বিশেষ করে 3টে কৃষি আইনকে বাতিল করার জন্য ভারতবর্ষের বুকে ইতিহাস তৈরি হয়েছে। 1 বছর 1 মাস ধরে দিল্লিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, 500টা কৃষক সংগঠন মিলিয়ে করেছিল। কিন্তু তার ফল সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী চুক্তি করে কৃষকদের সব দাবি মেনে নিয়ে তিনি কিন্তু নীরব রয়ে গেছেন। আইন
তারা প্রণয়ন করেননি, চাষিকে বাঁচানোর জন্য আগে আসেননি। রাজ্য সেই একইভাবে চলছে। তাহলে কি কেন্দ্রের কৃষি আইন, কি রাজ্যের কৃষি আইন? কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার উভয়েরই যৌথ দায়িত্ব এই বিপদে চাষিকে বাঁচানোর জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া, কিন্তু তারা নিচ্ছে না। তারা কি করছেন? তারা নিজেদের মধ্যে দলাদলি করছে। বাইরে দেখা যাচ্ছে বিরাট তাদের কুস্তি, আর ভেতরে তাদের দোস্তি, যার ফলে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে বড় বড় সংস্থাগুলো আছে, যেগুলো স্বাধীন সংস্থা, সিবিআই, ইডি, সুপ্রিম কোর্ট, তারা দেখা যাচ্ছে সরকারের তাবেদার হয়ে যাচ্ছে। ইডি আমাদের এখানে তদন্ত করতে এসেছিল, তার হাত থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফাইল ছিনিয়ে নিলেন। কোনো ব্যবস্থা নিয়েছিল? নেয়নি। এই ফাইল ছিনতাইটা যদি আপনি আমি করতাম তাহলে আমাদের লাল ঘরে থাকতে হতো, কিন্তু তিনি বেমালুম ফাইল ছিনিয়ে নিয়ে চলে এলেন, এনকোয়ারি করতে দিলেন না, কোনো ব্যবস্থা হলো না। যদি গোটাপ না থাকে তাহলে এই ঘটনা ঘটতে পারে না। এরকম অনেক উদাহরণ আছে। আর আমার দেশের চাষি, আমার রাজ্যের চাষি ফসল বেচতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করছে, তাদের অনুকূলে কোনো আইন তৈরি হয় না। আমরা দেখতে পাই যে কোন আমাদের দেশের বড় বিজনেসম্যান, সে যখন তার বিবাহ বার্ষিকীতে তার বউকে একখানা প্লেন উপহার দেয়, 450 কোটি টাকা দামি একটা প্লেন উপহার দেয়, তখন আমার গ্রামের এই গরিব চাষি, আলু চাষিরা তাদের বিবাহ বার্ষিকীতে তাদের বউয়ের হাতে কি তুলে দেয় জানেন? একটা বিশেষ শিশি, বলে এই বিষটা খেয়ে তুমি আত্মহত্যা করো। এবং ভারতবর্ষ নয়, পশ্চিম বাংলা তো আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে 8 জন, এখন পর্যন্ত 8 জন চাষি জানতে পেরেছি আমরা আত্মহত্যা করেছে। আমি জানি না কতজন আত্মহত্যা করেছে, সঠিক সংখ্যাটা কত, কারণ সব তথ্য সামনে আসে না। এই ভয়ঙ্কর পরিস্থিতি, তাই আমরা যারা আমরা প্রগতিশীল চিন্তা ভাবনা করি, যারা একটু বিমল প্রতিষ্ঠিভঙ্গি নিয়ে চলি, আমাদের মনে হয়েছে আমরা শূন্য হই, সংসদে শূন্য হই, বিধানসভায় শূন্য হই, রাজ্যে থাকি বা না থাকি, কিন্তু আমাদের যে কর্মসূচি, আমাদের যে দায় দায়িত্ব, নৈতিক দায় দায়িত্ব, কৃষকের পাশে দাঁড়ানো, শ্রমিকের পাশে দাঁড়ানো, সেটা নিয়ে আমরা এখানে জমায়েত হয়েছি, সমবেত হয়েছি, এবং সেই কৃষকের উৎপাদিত ফসল ন্যায্য দামে কেনার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং এই দাবি, এটা শুধু এখানে একটা টোকেন লড়াই নয়, সারা পশ্চিম বাংলার দিকে দিকে এই লড়াই চলছে। এই লড়াইয়ে আপনারাও সামিল হবেন, এবং সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিধানসভা নির্বাচনের নির্বাচন হয়ে গেছে, এবং সেই অনুযায়ী যেটা সবার আগে দরকার, যে এই নীতি পরিবর্তন যদি সরকার না করে তাহলে সরকার বদলাবার ব্যবস্থা আপনারা করবেন। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার তাৎক্ষণিক বক্তব্য শেষ করলাম। ইনশাআল্লাহ। আপনারা দেখছেন দাবি নিয়ে আপনারা শুনলেন আলু চাষি নিয়ে যে আমাদের আজকের কর্মসূচি। এই কর্মসূচি কেন, এই কর্মসূচি কেন করা হয়েছে সরকার আপনারা শুনেছেন। এই লাগাতার এই আন্দোলন করতে হবে, সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। এরপরে আমরা এডিসিআইকে ডেপুটেশন দেবো, যাতে আরামবাগে একটা সরকারকে আলু কেন্দ্র পরে আমাদের এখানে অনেক স্টোর আছে, এমপি আছে, এমআরপি আছে, কৈলাসপতি আছে, বহু স্টোর আছে। এই বিরুদ্ধে আন্দোলন আমাদের করতে হবে। আমরা ওখানে ডেপুটেশন দেবো জয়মতি ডেট নিয়ে। আজকে আমরা গিয়েছিলাম, ওনার সঙ্গে দেখা করতে পারিনি। আগামী দিনে আমরা ওনার সঙ্গে ডেপুটেশন দেবো। এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। এই আন্দোলনের সমস্ত স্তরে আলু চাষিদের অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানিয়ে আজকে কর্মসূচি এখানে আমরা শেষ করি। কি বলবেন আজকে মূলত কেন এই প্রোগ্রাম? মূলত দেখা গেল যে বেশ কয়েক ব্যক্তিকে রাস্তাতে বসে পড়ে অবরোধ দেখান। অবরোধ সেই অর্থে নয়, কারণ নির্বাচনের কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে। আমাদের ছিল প্রতিবাদ কর্মসূচি এবং অবরোধ কর্মসূচি, কিন্তু এনসিসি চালু হওয়ার ফলে আমরা সেটা বন্ধ করেছি। কর্মসূচিটা করতে গিয়ে যতটুকু অবরোধ হয়েছে আলাদা কথা, 2-1 মিনিট 2-4 মিনিট হয়েছে। দেখছেন আপনার মাইকও ব্যবহার করা হয়নি, ঠিক আছে। এখন গ্রামের আলু চাষিদের অবস্থা অত্যন্ত খারাপ। আমাদের রাজ্যের 10টি আলু চাষ প্রধান জেলা রয়েছে,
সেই আলু চাষিদের আলু আজকে বিক্রি হচ্ছে না, বিক্রি করতে পারছে না। তাদেরকে তারা যে মাঠ থেকে আলুটা তুলে স্টোরে নিয়ে আসবে, হিমঘরে নিয়ে আসবে, সেটা পর্যন্ত তাদের অর্থনৈতিক সামর্থ্য নেই। গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়েছে। আলু চাষি ইতিমধ্যেই 8 জন আলু চাষি আত্মহত্যা করেছে। আমরা জানি না আরও কার কপালে কি লেখা আছে। আমরা সেই জন্য গোটার রাজ্যে আলু চাষ প্রধান থানা বা ব্লকগুলোতে বিভিন্ন রকম প্রতিবাদ কর্মসূচি আগেও করা হয়েছে, আবারও করা হলো আজকে। সেই জন্য আমাদের দাবি বস্তা পিছু 600 টাকা বা কুইন্টাল 1200 টাকা আলুর দাম ধার্য করতে হবে। সমস্ত জায়গায় আলু কেনার ব্যবস্থা করতে হবে সরকারকে। আর সমস্ত আলুকে স্টোরে ঢোকাতে হবে। কৃষকের লোন ছাড় করতে হবে, আলু চাষিদের লোন ছাড়ের ব্যবস্থাটা করতে হবে। এই হচ্ছে আমাদের মূল দাবি। নির্বাচনী ঘন্টা বেজে গেছে, এরপর কি আলুর দাম বাড়বে বলে মনে হচ্ছে? দেখুন, বাড়া উচিত। নির্বাচনী ঘন্টা বেজে গেছে, বাড়া উচিত। আমরা দাবিটা করছি। এখন দেখুন, এক বস্তা, একটা খালি বস্তা, নতুন একটা বস্তা আজকে 25 টাকায় বিক্রি হচ্ছে, যেটা কালোবাজারি হচ্ছে। লক্ষ লক্ষ টাকা কালোবাজারি হচ্ছে। সরকারের টাক্সফোর্স হাত গুটিয়ে বসে আছে। অথচ যখন আলুর দাম বাড়ে তখন সরকারের টাক্সফোর্স বাজারে গিয়ে স্টোরেতে গিয়ে ঝামেলা করে। সেটা তারা করুক, কিন্তু আজকে যে আলুর বস্তা 25 টাকা বস্তা, একটা বস্তা, যেটা সাধারণভাবে তৈরি করতে সেটা একটা হচ্ছে বস্তা তৈরি করতে আমি যা শুনেছি তা হচ্ছে 4 থেকে 5 টাকা খুব বেশি হলে পড়ে, আরও কম পড়ে। আমরা ধরে নিচ্ছি 5 টাকা। আজকে সেই বস্তাটা বিক্রি হচ্ছে 25 টাকা। প্রশাসন চুপ, কোনো পদক্ষেপ নিয়েছে, কোনো রকম কোনো কিছু করেছে? তার ফলে আজকে কৃষক সর্বশান্ত। সেই কৃষককে বাঁচাতে, আলু চাষিদের রক্ষা করতে এবং সরকার যাতে আলুর 600 টাকা বস্তা আলু কেনার ব্যবস্থা করে, তার জন্যই আজকে এই কর্মসূচি ছিল। এই কর্মসূচি আমাদের অবরোধ কর্মসূচি পর্যন্ত ছিল, কিন্তু অবরোধ আমাদের করা যায়নি, কারণ নির্বাচনী কোড অফ কন্ডাক্ট আর সভাটা করতে গিয়ে যতটুকু অবরোধ হয়েছে। রাজ্য সরকার তো বেশ কিছু এলাকাতে দেখা যাচ্ছে যে আলু কিনছে। আলু কিনছে, তা মূলত হচ্ছে অত্যন্ত মুষ্টিমেয় কিছু জায়গায় তারা আলু কিনছে, কিনে তারা এটাকে এই নির্বাচনের বৈতরণী পার হতে চাইছে। কিন্তু আমরা চাইছি প্রত্যেকটা স্টোরে যে 30% সরকারি জায়গা আছে, সেইখানে সরকার প্রতি কৃষকের কাছ থেকে আলুগুলো কিনুক। সরকার জ্যোতি আলু কিনবে বলেছে, আমরা বলছি ঠিক আছে, জ্যোতি আলু কিনুক। যাদের জ্যোতি আলু আছে তারা সে বিক্রি করবে স্টোরের মুখে, সেটা প্রতিটা স্টোরে কিনুক। আরামবাগ মহকুমার শুধু পুরসুরাতে আলু কিনছে, পুরসুরায় কিনছে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আমাদের বক্তব্য হচ্ছে কেন আরামবাগে হবে না, কেন গোঘাটে হবে না, কেন খানাকুলে হবে না, আরও প্রত্যন্ত জায়গায় হবে না যেখানে স্টোর আছে, সেখানে প্রত্যেকটা স্টোরের মুখে আলু কেনার ব্যবস্থা করতে হবে। যদি সরকার না কেনে তাহলে নির্বাচনী কোড অফ কন্ডাক্ট চালু হলেও আন্দোলন করতে কোনো বাধা নেই। আন্দোলন দাবি দেওয়ার মধ্যেই পড়ে। আমরা সেই জন্য বৃহত্তর আন্দোলন দিকে যাব। এটা কাদের উদ্যোগে পালন করা হলো আজকের এই দাবি? এই কর্মসূচিটা আমরা করলাম, দেখলেন তো, জাতীয় পতাকাকে সামনে রেখে আমরা করেছি। কৃষক ঐক্য গড়ে তুলে আমরা এটা করেছি। আর গণসংগঠন তো তারা আছে, সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, তারা করেছে। মূলত আজকে তো সিপিআইএম এর প্রার্থী ঘোষণা হলো আরামবাগে। সিপিআইএম এর প্রার্থী ঘোষিত হয়েছে বিথিকা পণ্ডিত। আরামবাগে আজকে আমাদের সেখানে প্রার্থীকে নিয়ে প্রোগ্রামও হবে, মিছিলও হবে। আমরা লড়াইয়ে আছি, এটাই বললাম। কি মনে হচ্ছে আরামবাগ থেকে কি ফলাফল কেমন হবে? আমাদের এখানে ভোট বাড়বে, আমরা লড়াই করছি। জনগণ ঠিক করবে কে জিতবে কে হারবে, জনগণের ওপর ভরসা আমাদের আছে, সেই লড়াই করছি। আমরা 365 দিন রাস্তায় থেকেছি, জনগণের রুটি লড়াই নিয়ে আমরা রাস্তায় সবসময় আছি, আগামী দিনও থাকবো। আমাদের প্রার্থী ভালো প্রার্থী, মহিলা প্রার্থী, উনি শিক্ষক আন্দোলনের নেত্রী, উনি পৌর নির্বাচনে দাঁড়িয়েছিলেন, প্রতিনিধিত্ব করেছিলেন, 2 নম্বরের ওয়ার্ডে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবং আমরা চেষ্টা করছি তাকে নিয়ে মানুষের কাছে পৌঁছে মানুষের সমর্থন আদায়। খুবই অল্প টাইম আছে ভোট, কি কবে থেকে লাভবে প্রচারের ময়দানে? এর জন্য দায়ী আমাদের রাজ্য সরকার, এর জন্য দায়ী নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার, বিজেপি দল। কারণ তারা এসআইআর নিয়ে যে চপ্পটা করলো, এসআইআর নিয়ে যে নাটকটা করলো, তার ফলে অনেকটা সময় চলে গেল। নাহলে হয়তো আগেই নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যেত এবং সময় পাওয়া যেত।
আবার আপনারা জানেন তো 7ই মের মধ্যে নতুন সরকার গঠন করতে হয়। খুব স্বাভাবিকভাবেই যতটুকু না করলে নয় সেইটা ঘোষণা করে আগামী 23 তারিখ আর 29 তারিখের মধ্যে পশ্চিমবাংলার ভোট গ্রহণ করে 4 তারিখে হচ্ছে গণনা করে ফলাফল দিতে হবে। বহু ভোটার কিন্তু তারা পেন্ডিং রয়ে গেছে, তারা কিন্তু এখনো অ্যাপ্লিকেশন যাদের আছে তাদের একটা বড় অংশ তারা ভোটার লিস্টের মধ্যে আসবেন, কিন্তু যারা আসছেন না তার জন্য দায়ী রাজ্য সরকার, মমতা ব্যানার্জি। কারণ হচ্ছে এই যে ঘোটালাটা পাকিয়েছে, এই গোটা পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায় এড়াতে পারেন না। গোটা তামিলনাড়ুতে হলো, কেরালায় হলো, উত্তরপ্রদেশে হলো, আসামে হলো, সব জায়গায় হলো। আমাদের রাজ্যে এসআইআর নাম করে এই যে একটা ত্রাহি রব বাইনারি করার চেষ্টা, এইটা হচ্ছে মূলত শাসক তারা করেছিল। আপনারা দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের প্রারম্ভে, মানে এসআইআর শুরুর প্রথমের দিকেই বলেছিল আমি এসআইআর করতে দেবো না। তারপরে দেখা গেল 90,000 তিনি অফিসার দিলেন এবং সেই অফিসারদের তিনি বলে দিলেন শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করতে। 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, 13 তারিখ রাত্রিবেলা বোতাম টিপে সব ভোটারদের নাম তুলব। ঝুলিয়ে রেখেছেন, অফিসারদের সেই মতো নির্দেশ দিয়েছিলেন। কারণ দেখেছেন মুখ্যমন্ত্রী বলেছে আপনারা সরকারের টাকা বেতন পান, আপনাদের রাজ্যে থাকতে হবে, আমাদেরকে নিয়েই চলতে হবে, সরকার আগামী দিনে আমরাই গঠন করব, এই ধরনের একটা হুমকি দিয়েছে সরকারি কর্মচারীদের। তারাও ভয়ে ভীত হয়ে তারাও তাদের যথার্থ দায়িত্ব পালন করেনি। তার ফলে 60,06,000 যে ভোটার অ্যাডজুডিকেশনের মধ্যে ছিল আজকে তারা বিপদে পড়েছে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বলেছি অ্যাডজুডিকেশনে যারা আছে তাদের তদন্ত করে যারা থাকার যোগ্য তাদের রাখতে হবে। কোনো বৈধ ভোটার আমাদের চোখের সামনে আমরা দেখছি এটা বৈধ ভোটার, যারা ভোট দিয়ে আসছে তারা যেন বাতিল না হয়, এই হচ্ছে আমাদের মুখ্য দাবি। আপনার পরিচয়? আমার নাম উত্তম সামন্ত, আমি সিপিআইএম হুগলি জেলা কমিটির সদস্য, ক্ষেত মজুরি ইউনিয়নের নেতৃত্ব, গণসংগঠনগতভাবে ক্ষেত মজুরি ইউনিয়ন। আপনারা দেখলেন সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে লাইভ ছবি। হুগলির আরামবাগের কাবলে এলাকার ছবিটা দেখাচ্ছিলাম। সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সমালিয়া। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।